এফআর টাওয়ারের ৮ম তলা থেকে আগুনের সূত্রপাত ধারণা তদন্ত কমিটির। যে 18 তলা জায়গায় 22 তলা হয়েছে, এটা একটা ইস্যু, যে কারণে আমরা 150 দিন বেঁধে দিচ্ছি যে ডিটেল ইঞ্জিনিয়ার অ্যাসেসমেন্ট করে বোথ ফায়ার এবং বিল্ডিং কোডকে কভার করে যা যা করণীয় করে দেন বিল্ডিংটাকে ব্যবহার করার উপযোগী করা। ভবন ব্যবহারের সময় লাগবে 5 মাস, তাজভির ও ফারুক 7 দিনের রিমান্ডে। রাজধানীতে ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করতে কাল থেকে মাঠে নামবে রাজুকের 24টি দল, 15 দিনের মধ্যে প্রতিবেদন জমা। নিরাপদ, বাস উপযোগী, ব্যবহার উপযোগী, পরিবেশ সম্মত থাকবে, এর একটি কন্ডিশন ফুলফিল না হওয়া পর্যন্ত অকুপেন্সি সার্টিফিকেট ইস্যু করা হবে না। যত্রতত্র কারখানা গড়ে কৃষিজমি নষ্ট করা যাবে না বললেন প্রধানমন্ত্রী। ব্যাংক ঋণের সুদের হার এক অঙ্কে না নামানোয় ক্ষোভ। এই ব্যাংকের মালিক যারা, তাদেরও তো শিল্প কলকারখানা আছে, তারাও তো ব্যবসা বাণিজ্য করে, যে তারা ব্যাংকও চালাচ্ছে, শিল্পও চালাচ্ছে, আবার তারা সুদের হার কমাবে না। এবং এইচএসসি পরীক্ষা শুরু কাল, প্রশ্ন ফাঁস ঠেকাতে থাকছে গোয়েন্দা নজরদারি, জানালেন শিক্ষামন্ত্রী। সবাইকে নিয়ম মানার আহ্বান। প্রশ্ন ফাঁস হবে না ইনশাল্লাহ, আশা করি। যদি কোনোভাবে কোথাও কাউকে পাওয়া যায় যে এ ধরনের কোনো অপচেষ্টায় লিপ্ত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যার সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম। পুরো সংবাদে আপনাদের সঙ্গে আছে আমি নাবিলা হাসান এবং আমি সঞ্জিতা হক। বিস্তারিত সংবাদ। রাজধানীর বনানীর এফআর টাওয়ারের আগুন 8 তলার বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে শুরু হয়েছিল বলে ধারণা করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। রোববার দুর্ঘটনাস্থলে গণশুনানি শেষে এই তথ্য জানানো হয়। এদিকে টাওয়ারটি কিছুটা হেলে পড়ায় ভবনটি 150 দিন পর্যন্ত ব্যবহার করা যাবে না বলে জানিয়েছে বিশেষজ্ঞ কমিটি। আরাফাতুর রহমানের রিপোর্টে বিস্তারিত। আগুনে পড়ে যাওয়া এফআর টাওয়ারের ব্যবহারের উপযোগিতা খতিয়ে দেখতে ভবনটি পরিদর্শনে যায় বিশেষজ্ঞ কমিটি। প্রাথমিক পরিদর্শন শেষে তারা জানায় ভবনটির 7 তলা থেকে 10 তলা পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে কলাম ও স্ল্যাবে হালকা কিছু ক্র্যাক আছে এবং ভবনটি কিছুটা হেলে পড়েছে। 5 তলা অফিস ছাড়া ফায়ার ডোর কোথাও ছিল না। স্ল্যাব আর কলামটাই একটু ক্ষতিগ্রস্ত মনে হচ্ছে, স্ল্যাবটাই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সে একটা ভায়োলেশন আছে, ফায়ার কোডটাকে পুরোপুরি কমপ্লায়েন্স নাই, তার ফলে অটোমেটিক্যালি আমাদের কমপ্লায়েন্স আনতে গেলে আমাদের কিন্তু ফুল বিল্ডিং কোডটাকে মেনে তালে করতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের কমিটি জানায় এ ধরনের বড় ভবনে যে অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকার দরকার তা ছিল না। আগুন লাগার সময় ভবনে কোনো ধরনের ফায়ার অ্যালার্ম বাজেনি এবং সেখানে কোনোদিন কোনো অগ্নি সুরক্ষা মহড়াও হয়নি। প্রাথমিক পর্যায়ে যেটা সূত্রপাত অগ্নিকাণ্ডের 8ম তলায় কোনো অ্যালার্ম তারা পায়নি, ফায়ার অ্যালার্ম তারা পায়নি। কাঁচে ঢাকা বিল্ডিং, সেই জন্য যে ধোঁয়াটা, তাদের আগুনের ফলে যে ধোঁয়াটা হয়েছে, এই ধোঁয়ায় কিন্তু সিঁড়ি দিয়ে সব জায়গায় গেছে, যার ফলে সবাই কিন্তু এই ধোঁয়ার কারণে এফেক্টেড হয়েছে। তো প্রত্যেকে প্রাথমিকভাবে ধারণা করছেন কোনো রকম বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত। গণশুনানিতে প্রত্যক্ষদর্শীরাও তাদের বক্তব্যে নিজেদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। বিল্ডিংয়ের আসলে ওদের ফায়ার এক্সিট ছিল এবং ফায়ারের এক্সটিংগুইশারও ছিল, বাট মেইন প্রবলেম ছিল যে ওই ফায়ার এক্সিটটা আসলে কেউ জানতো না। আমি যখন ছাদে আবার পরবর্তীতে ফায়ার সার্ভিসের লোক নিয়ে যাই, আমি ফায়ার এক্সিটটা যখন দেখি খোলা, কিন্তু ওইখান দিয়ে কোনো ধোঁয়া এবং আগুনের কোনো কিচ্ছু ছিল না, কোনো মানুষও ছিল না, কারণ কেউ জানতোই না যে একটা ফায়ার এক্সিটের দৌড় আছে। হাতে যা ছিল, ফ্যানের স্ট্যান্ড, এই সব নিয়ে ফায়ার ব্রিগেডের একটা মাস্ক নিয়ে চলে এসেছিল তারা আমের টাওয়ারের গ্রিলটা ভাঙলো, আমরা আমাদের টয়লেটের গ্রিলটা ভাঙতে পেরেছিলাম এবং তারপর এক বিল্ডিংয়ের থেকে আরেক বিল্ডিংয়ে আমরা 30-35 জন বেরোতে পেরেছিলাম। এফআর টাওয়ারের 8 তলার স্পেকট্রা SNX নামের বাইং হাউসের অফিস থেকে আগুনের সূত্রপাত বলে তদন্ত কমিটিকে জানিয়েছে দুর্ঘটনার দিন ভবনটিতে আটকে পড়া কয়েকজন। আরাফাতুর রহমান, RTV, ঢাকা।
এদিকে এফআর টাওয়ারে আগুনের ঘটনায় রাজুক ভবন মালিক, আবাসন ব্যবসায়ী সহ সবারই কম বেশি অবহেলা আছে, এমনটি জানালেন পুলিশের অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা পুলিশের প্রধান আব্দুল পাতেন। দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে তিনি জানান, এই ঘটনায় পুলিশ 436, 427 ও 109 ধারায় মামলা করেছে। এফআর টাওয়ারের জমির মালিক SMEHR ফারুক 45% ভবনের মালিক এবং তসবিরুল ইসলামের দখলে আছে ভবনের 18 থেকে 23 তলা। তাদের দুজনকে গ্রেফতার করা হয়েছে। আজ তাদের আদালতে নেওয়া হলে বিচারক 7 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। রাজ্যকে এই অনুমোদন দিয়েছে কিনা সেই বিষয়টা এখন পর্যন্ত অস্পষ্ট। তো আমরা তদন্ত করে দেখব রাজুকের কি ভূমিকা ছিল, জমির মালিকের কি ভূমিকা ছিল এবং ডেভেলপারের কি ভূমিকা ছিল। অগ্নি নির্বাপন যে সমস্ত ব্যবস্থাটি থাকার কথা ছিল সেই ব্যবস্থাগুলো অনুপস্থিতি কেমন ছিল, তাদের যে গাফিলতি এবং তাদের যে অপরাধ সেটা চিহ্নিত করব এবং প্রত্যেকের বিরুদ্ধে আমরা তদন্ত শেষে আদালতে বিচারের জন্য অভিযোগপত্র দাখিল করব। সবকিছু নিয়ে বিএনপিকে রাজনীতি না করে বরং যারা বিল্ডিং কোড না মেনে বড় বড় দালান কোঠা বানাচ্ছেন তাদের বিরুদ্ধে সবাইকে এক হয়ে কাজ করার কথা জানালেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সকালে রাজধানীর শিল্পকলা একাডেমিতে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আলোচনায় এই আহ্বান জানান তিনি। বলেন, বিশ্বের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে নিজেদের শক্তিশালী করতেই সমরাস্ত্র কেনা হচ্ছে। এ নিয়ে বিএনপিকে রাজনীতি না করারও পরামর্শ দেন তথ্যমন্ত্রী। বিএনপির কথাই মনে হচ্ছে সেনাবাহিনীর জন্য কোনো সমরাস্ত্র সরঞ্জাম কেনার প্রয়োজন নাই। আর বনানীর অগ্নিকাণ্ডের কথা বলেন, থলের বিড়াল বেরিয়ে গেছে। বর্ধিত 5 তলার মালিক হচ্ছে বিএনপির কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সভাপতি তাসবিরুল ইসলাম। তাকে গতকাল গ্রেপ্তার করা হয়েছে। রিজভী সাহেব, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব কি বলবেন? আপনারা কি তাকে বহিষ্কার করবেন? সাম্প্রতিক সময়ে একের পর এক আগুন লাগার পেছনে কারো গাফিলতি থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রী রাজনৈতিক কার্যালয়ে সম্পাদক মণ্ডলীর বৈঠক শেষে তিনি বলেন, উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীদের বিরুদ্ধে অবস্থান নেওয়া মন্ত্রী সংসদ সদস্যদের তালিকা চেয়েছে আওয়ামী লীগ। বিভাগীয় সাংগঠনিক সম্পাদকরা তালিকা জমা দিলে দলের কার্যনির্বাহী কমিটি এ বিষয়ে ব্যবস্থা নেবে বলে জানান তিনি। অগ্নিকাণ্ডের ঘটনার সঙ্গে যদি কারোর কোনো সংশ্লিষ্ট কারোর ব্যর্থতা থাকে তাকে অবশ্যই শাস্তির মুখোমুখি হতে হবে। পাশাপাশি এই যে গত কয়েকদিনে পরপর কয়েকটি অগ্নিসংযোগের ঘটনা ঘটলো, সেটাও কিন্তু জনগণের মধ্যে এক ধরনের একটা সন্দেহ সৃষ্টি করছে যে এটার মধ্যে কোনো দুর্বিসন্ধি কিছু আছে কিনা, সেটাও খতিয়ে দেখা হবে। রাজধানীর গুলশান 1-এ ডিএনসিসি মার্কেটের কাঁচা বাজারে আগুনের ঘটনা তদন্তে কাজ শুরু করেছে কমিটি। বিকেলে ব্যবসায়ীদের কাছ থেকে তারা তথ্য সংগ্রহ করেন। দোকানের পুড়ে যাওয়া মালামাল আজও সরিয়ে নিয়েছেন ব্যবসায়ীরা। আগুনে 211টি দোকান পুড়ে যাওয়ার পাশাপাশি অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। ক্ষতি পুষিয়ে নিতে পবিত্র রমজানের আগেই বিকল্প ব্যবস্থার অনুরোধ জানিয়েছেন তারা। আমরা চাচ্ছি সরকার আমাদের একটা পুনর্বাসনের ব্যবস্থা করুক, যাতে ঈদের আগে আমরা একটা ব্যবসা বাণিজ্য আবার করতে পারি। কর্তৃপক্ষ যারা আছে, ঊর্ধ্বতন কর্মকর্তা বা যারা আছে, তারা যদি আমাদের প্রতি সুদৃষ্টি দেয় তাহলে আর কি বেঁচে থাকা যাবে। কৃষি জমি নষ্ট করে যেখানে সেখানে শিল্প কারখানা গড়ে তোলা যাবে না বলে আবারও হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্যাংক মালিকরা ঋণের সুদের হার না কমানোর ক্ষোভ জানান তিনি। আবার ব্যাংক ঋণ নিয়ে তা শোধ না করার প্রবণতারও সমালোচনা করেন প্রধানমন্ত্রী। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রথম জাতীয় শিল্প মেলার উদ্বোধনকালে এসব কথা বলেন সরকার প্রধান। বিস্তারিত জানাচ্ছেন রুহুল আমিন তুহিন। টেকসই ও পরিবেশ বান্ধব শিল্পায়নের পথ ধরে মধ্যম আয়ের দেশের কাতারে পরিণত হতে চলেছে বাংলাদেশ। মোট দেশজ উৎপাদনে শিল্প খাতের অবদান 33.71%। 2021 সালে 40% উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এমন বাস্তবতায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে সপ্তাহব্যাপী প্রথম জাতীয় শিল্প মেলা। যে বাংলাদেশের
আর্থসামাজিক উন্নয়ন। শিল্পের উন্নতি, দেশের সমৃদ্ধি, এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় শিল্প মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশীয় উদ্যোক্তা সৃষ্টি ও বিনিয়োগের ক্ষেত্র তৈরি করতে এই মেলা কার্যকর ভূমিকা রাখবে উল্লেখ করে অর্থনৈতিক মুক্তি, দেশের জনগণের আর্থসামাজিক উন্নয়ন ও সমৃদ্ধিতে বঙ্গবন্ধুর অবদান তুলে ধরে তার আদর্শ বাস্তবায়নে সবার সহযোগিতা চান প্রধানমন্ত্রী। নতুন বাজার খোঁজার পাশাপাশি দেশীয় ক্রেতা তৈরির পরামর্শ দেন সরকার প্রধান। শিল্পায়নটা সারা দেশব্যাপী যাতে হয়, ইতিমধ্যে আমরা একটা উদ্যোগ নিয়েছি 100টা শিল্পাঞ্চল গড়ে তুলতে। এই 100টা শিল্পাঞ্চল গড়ে তুলে আমরা সেখানে একদিকে মানুষের কর্মসংস্থান হবে, বিনিয়োগ হবে, আর আমাদের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের পণ্য উৎপাদন হয়। আমরা চাই যে সেই ধরনের কোন অঞ্চলে কোন পণ্যটা খুব বেশি উৎপাদন হতে পারে সেগুলি প্রক্রিয়াজাত করা এবং সেটাকে আমাদের দেশের বাজার এবং বিদেশে রপ্তানি সে সুযোগটা করে দেওয়া। বহু রকমের পণ্য আছে যেগুলি আমরা উৎপাদন করে বাজারজাত করে আমাদের শিল্পায়নও করতে পারি, আবার কৃষিকেও রক্ষা করতে পারি, দেশের অর্থনীতি উন্নত হবে। শিল্পের বড় বাধা ব্যাংক ঋণে উচ্চ সুদের হার উল্লেখ করে ব্যাংক মালিকরা সুদের হার এক অঙ্কে না নামিয়ে আনায় ক্ষোভ প্রকাশ করেন সরকার প্রধান। বেশ কিছু সুযোগ সুবিধাও করে দিলাম, কারণ আমাদের যেমন সরকারি প্রতিষ্ঠানগুলির অর্থ আগে 70% সরকারি ব্যাংকে রাখতে হতো, 30% বেসরকারি ব্যাংকে রাখতে পারতো। ব্যাংকের মালিকরা বলেন যে এটা যদি 50-50 করে দেওয়া হয় তা আমরা সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনবো। আমরা সেটাও কিন্তু করে দেওয়ার জন্য প্রস্তুত হলাম এবং দিলাম। এই ব্যাংকের মালিক যারা, তাদেরও তো শিল্প কলকারখানা আছে, তারাও তো ব্যবসা বাণিজ্য করে। তাহলে এখন আমাকে তো সেই জায়গাটা আগে হাত দিতে হবে যে তারা ব্যাংকও চালাচ্ছে, শিল্পও চালাচ্ছে, আবার তারা সুদের হার কমাবে না। তাহলে তাদের ব্যবসা কি কি আছে না আছে, ট্যাক্সটা ঠিকমতো দিচ্ছে কিনা, ভ্যাটটা দিচ্ছে কিনা, কাঁচামালটা ঠিকমতো আনছে কিনা। পরে মেলা প্রাঙ্গণে স্টল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। মেলা চলবে আগামী 6 এপ্রিল পর্যন্ত। রুহুল আমিন তুহিন, RTV, ঢাকা। আগামীকাল থেকে শুরু হতে যাওয়া HSC পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হবে না, এ বিষয়ে তীক্ষ্ণ গোয়েন্দা নজরদারি রয়েছে। তারপরও যদি কেউ প্রশ্ন ফাঁসের অপচেষ্টায় জড়িত থাকে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। দুপুরে চট্টগ্রামে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রথম সমাবর্তন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। পরীক্ষা সংশ্লিষ্ট সবাইকে নিয়ম মানার আহ্বান জানান শিক্ষামন্ত্রী। অনুষ্ঠানে পানি সম্পদ উপমন্ত্রী ও পোর্ট সিটি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ও বোর্ড অব ট্রাস্টি চেয়ারম্যান এনামুল হক শামীম গেল 10 বছরে শিক্ষা খাতে সরকারের বিভিন্ন সফলতার চিত্র তুলে ধরেন। প্রশ্ন ফাঁস হবে না ইনশাল্লাহ আশা করি। একই সঙ্গে আমি এটুকুও বলবো যে তীক্ষ্ণ গোয়েন্দা নজরদারি রয়েছে। যদি কোনোভাবে কোথাও কাউকে পাওয়া যায় যে এ ধরনের কোনো অপচেষ্টায় লিপ্ত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া। আজকে শিক্ষাক্ষেত্রে বাংলাদেশের যেই সফলতা, শুধু যদি সেটা বলি, গত 10 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ কোন পাবলিক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে একদিনও শিক্ষা কার্যক্রম বন্ধ হয়নি। এদিকে উপাচার্যের পদত্যাগের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের টানা 6ষ্ঠ দিনের মতো চলছে শিক্ষার্থীদের আন্দোলন। সকাল 10টায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রশাসনিক ভবনের নিচে অবস্থান নেয় শিক্ষার্থীরা। উপাচার্য তার কটূক্তিমূলক বক্তব্যের জন্য প্রেস বিজ্ঞপ্তি দিয়ে দুঃখ প্রকাশ করলেও শিক্ষার্থীরা তাতে সন্তুষ্ট নয়। এদিকে আজ সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের ডাইনিং হল বন্ধ করে দিলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। অনুমোদনহীন ভবন ভেঙে দেওয়া হবে বলে জানালেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ম রেজাউল করিম। রোববার দুপুরে রাজধানীর দিলকুশায় রাজুকের প্রধান কার্যালয়ে দিক নির্দেশনামূলক সভা শেষে একথা বলেন তিনি। বহুতল ভবন পরিদর্শনের জন্য 24টি দল গঠন করা হয়েছে বলেও জানান মন্ত্রী। বিস্তারিত শাহাবুদ্দিন শিহাবের রিপোর্টে। বনানীর FR টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনার পরিপ্রেক্ষিতে এবং ঢাকার বিদ্যমান ভবনসমূহের বর্তমান অবস্থা সম্পর্কে করণীয় সংক্রান্ত রাজুকের এক দিক নির্দেশনামূলক সভা অনুষ্ঠিত হয় রোববার দুপুরে। সভা শেষে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী বলেন, ঢাকা শহরের বহুতল ভবন পরিদর্শনের জন্য 24টি দল গঠন করা হয়েছে। দলগুলো সোমবার থেকে পরিদর্শন শুরু করবে। অতীতে দেখা গেছে কিছু নোটিশ দিয়েই আমরা ক্ষান্ত হয়েছি, না এখন তা হবে না। নিয়মের বাইরে যেটা থাকবে সেটাকে কঠোরভাবে প্রতিপালন করতে হবে, না হলে
যত প্রকার কঠিন পদক্ষেপ গ্রহণ করা সম্ভব আমরা সেই পদক্ষেপ গ্রহণ করব। মন্ত্রী বলেন, ভবন পরিদর্শনে দেখা হবে ভবনগুলোর অগ্নি নিরাপত্তা ব্যবস্থা ও নকশার ব্যত্যয় ঘটিয়ে তা নির্মাণ করা হয়েছে কিনা। আমরা ব্যবসায়ীদেরকে, মালিকদের, এমনকি যারা বিল্ডিং ব্যবহার করেন তাদেরকে অনুরোধ করব যে বিল্ডিংয়ে অগ্নি নির্বাপক ব্যবস্থা নাই, সিঁড়ির ব্যবস্থা নাই, পর্যাপ্তভাবে দ্রুত বেরিয়ে আসার ব্যবস্থা নাই, অনুমোদনহীন একটি প্ল্যান, সেই বিল্ডিং আপনারা ব্যবহার করবেন না। মন্ত্রী বলেন, ভবনটির অবৈধ অংশ নির্মাণের সময় রাজুকে যারা দায়িত্বে ছিলেন তদন্তে তারা দোষী প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে। কারণ আমরা সকলের সহযোগিতা চাই। সকলের। শাহাবুদ্দিন শিহাব, RTV, ঢাকা। বৈরী আবহাওয়ার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া পাটুরিয়া ঘাটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। বিকাল 5:15 থেকে রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। মাঝ নদীতে 2টি ফেরি নোঙর করে রাখা হয়েছে। ফেরি বন্ধ থাকায় দুপারে অপেক্ষায় রয়েছে কয়েকশো যানবাহন। মুন্সিগঞ্জের শিমুলিয়া ও কাওড়াকান্দি নৌ রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এদিকে আজ মধ্যরাত পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী 3 দিনে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এদিকে সন্ধ্যার পর রাজধানীতে ঝড় ও বৃষ্টি শুরু হয়। দর্শক, বৈরী আবহাওয়ার খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জুবায়ের সানি। এই যে বৃষ্টি, হঠাৎ বৃষ্টি, এই বৃষ্টির কারণে মানুষের দুর্ভোগের কি চিত্র আপনি দেখছেন কারওয়ান বাজারে, এবং সার্বিকভাবে কি আপনি দেখতে পাচ্ছেন আমাদের জানান। সঞ্জিদা, কালবৈশাখী ঝড় কিন্তু বয়ে গেল কিছুক্ষণ আগে রাজধানী ঢাকাতে। বৈশাখ এখনো শুরু হয়নি, কিন্তু কালবৈশাখীর ছোঁয়া কিন্তু লেগেছে, এবং সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টি ছিল, এবং বৃষ্টির কারণে যেটি সাধারণত রাজধানীতে হয়, পানি জমে যায়, জলাবদ্ধতার বেশ কিছু জায়গায় জলাবদ্ধতা তৈরি হয়েছে, এবং সাধারণ মানুষ যারা অফিস ফেরত সাধারণ মানুষ কিন্তু বেশ বিপাকেই পড়েছেন এই হঠাৎ করে আসা কালবৈশাখী ঝড় এবং বৃষ্টির কারণে। এবং সেই সঙ্গে রাজধানীর রাস্তায় কিন্তু তীব্র যানজটের তৈরি হয়েছে, এবং আমি যদি আপনাকে একটু দেখাই আপনার মাধ্যমে দর্শকদের, যে যানজটে কিন্তু আটকা পড়ছেন সাধারণ মানুষ। এবং কিছুক্ষণ আগে আমি আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে আজ বিকেল 3টা থেকে রাত 3টা পর্যন্ত সারা দেশের ঢাকা, মাদারীপুর, ময়মনসিংহ, রাজশাহী সহ বেশ কয়েকটি এলাকার উপর দিয়ে দমকা বাতাস বয়ে যেতে পারে, সেই সঙ্গে কালবৈশাখী হওয়ারও সম্ভাবনা রয়েছে। এবং তারা যেটি জানিয়েছেন, এই দমকা হাওয়ার গতিবেগ থাকতে পারে 60 থেকে 80 কিলোমিটার, এবং সেই সঙ্গে এই এলাকাগুলোর নদী বন্দর সমূহকে 2 নম্বর সতর্কতা সংকেত জারি করেছে, এবং সেই সঙ্গে অন্যান্য এলাকাগুলোতে 1 নম্বর সতর্কতা সংকেত, নৌবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত জারি করা হয়েছে। এবং তারা যেটি জানিয়েছেন যে আজ দেশের বিভিন্ন স্থানে কিন্তু দমকা ও ঝড়ো হাওয়ার সঙ্গে কালবৈশাখী বয়ে যেতে পারে। এবং আমি রাজধানীর চিত্রটা যেমনটি দেখাচ্ছিলাম, যে এখনও কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, এবং বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে বলে আসলে ধারণা করা হচ্ছে। আকাশে এখনও মেঘ রয়েছে, বজ্রপাতও ঘটছে, কিন্তু এখনও রাজধানীতে কোনো ধরনের ক্ষয়ক্ষতির সংবাদ আমরা পাইনি। সেই সঙ্গে হতাহতেরও আসলে কোনো ঘটনা এখনও আমরা শুনতে পাইনি। তো সঞ্জিদা, আমি যদি আপনাকে একটু সর্বশেষ বলে রাখি, যে হঠাৎ করে আসা এই কালবৈশাখী এবং বৃষ্টিতে কিন্তু বেশ বিপাকী পড়েছেন নগরবাসী, এবং সেই সঙ্গে পুরো রাজধানী জুড়ে তৈরি হয়েছে তীব্র এক যানজটের। সঞ্জিদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ রাজধানীর কারওয়ান বাজার থেকে বৈরী আবহাওয়ার খবর জানাচ্ছিলেন সহকর্মী জুবায়ের সানি। মৌলভীবাজারের কমলগঞ্জে বজ্রপাতে সাদিয়া ও মুন্নি নামের 2 বোনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয় আরও 2 শিশু। পুলিশ জানায়, বাড়ির পাশে মহিলা মাদ্রাসার সামনে গাছতলায় জুনাইদ মিয়ার 2 শিশু কন্যা সাদিয়া ও মুন্নি এবং আখলাস মিয়ার 2 কন্যা নাহিদা ও তানিয়া খেলছিল। হঠাৎ করে প্রচণ্ড ঝড়ে ওই গাছের ওপর বজ্রপাত হলে 4 শিশু গুরুতর আহত হয়। হাসপাতালে নেওয়ার পর 2 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নিহত 2 বোনকে দাফনের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এদিকে কিশোরগঞ্জের হাওরের ইটনায় বজ্রপাতে মোহাম্মদ রাব্বি মিয়া নামে এক শ্রমিক এবং সুনামগঞ্জের কালীকুটা হাওরে এক কিশোরের মৃত্যু হয়েছে।
পেট্রোবাংলা ও তিতাসের দুর্নীতি 50% কমানো গেলে গ্যাসের দাম বাড়ানোর প্রয়োজন হবে না বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। চলমান গ্যাসের দাম বাড়ানোর শুনানি নিয়ে চলা আবেদনের শুনানিতে আদালত বলেন দুদক কেন ব্যবস্থা নেয়নি সে বিষয়ে জানার প্রয়োজন রয়েছে। এজন্য দুদককে পক্ষভুক্ত করার জন্য আদালত নির্দেশ দিয়েছেন। খান আলামিনের রিপোর্টে বিস্তারিত। গ্যাসের দাম বিধির বাইরে গিয়ে বাড়ানোর প্রক্রিয়া চলছে এমন অভিযোগ এনে বিইআরসির গণশুনানি স্থগিত চেয়ে রিট করেছিল কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব। এরই ধারাবাহিকতায় ক্যাব আরেকটি আবেদন করে যার শুনানিতে হাইকোর্ট পেট্রোবাংলা ও তিতাসের দুর্নীতি নিয়ে কথা বলেন। আদালত বলেন এই প্রতিষ্ঠানগুলোর দুর্নীতি 50% কমাতে পারলে গ্যাসের দাম বাড়ানোর প্রয়োজন হতো না। এজন্য দুদককে পক্ষভুক্ত করতে নির্দেশ দেন হাইকোর্ট। আদালত দেখতে চান আসলে দুদক কতটুকু কি করতে পেরেছে, সে কারণেই বক্তব্যটা এরকম ছিল যে আপনার মামলাতে দুদক তো পক্ষ নেই, দুদককে তাহলে আপনারা পক্ষ করেন, আমরা বিষয়গুলোকে দেখি। কারণ এই দুর্নীতি যদি কমানো যায়, অন্তত 50% যদি কমানো যায়, তাহলে আদালতেই আশা ব্যক্ত করেন যে আসলে গ্যাসের দাম বাড়ানোর কোনো প্রয়োজন পড়বে না। বিচারপতি FRM নাজবুল আহসান ও বিচারপতি KM কামরুল কাদেরের ডিভিশন বেঞ্চ শুনানিতে বিইআরসির ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। তবে বিইআরসির আইনজীবী শুনানিতে বলেন দুর্নীতি তদন্তে তাদের কিছুই করার নেই। দুদক থেকে দেওয়া একটা চিঠির বিপরীতে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা বা এখতিয়ার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের নেই, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করছি। দুর্নীতি নিয়ে আদালতের মন্তব্যকে মাইলফলক হিসেবে উল্লেখ করেছেন ক্যাবের জ্বালানি উপদেষ্টা। দুদকের বিরুদ্ধে পার্টি করে ব্যবস্থা নেওয়ার জন্য আদালত নিজে থেকে এগিয়ে এসেছে, এটা মনে করি আমাদের এযাবৎকার পরিশ্রম এই ডিসিশনের মধ্য দিয়ে সার্থক হয়েছে এবং এই খাতের দুর্নীতির জগৎ উন্মোচিত হতে যাচ্ছে। এই পর্যায়ে এই জায়গাটা আসাটাই ছিল আমাদের মৌলিক কথা এবং আদালত যে অবজারভেশন ব্যক্ত করেছে যে দুর্নীতি যদি মুক্ত হয় তাহলে আজকের যে গ্যাসের অবস্থা তার তো দাম বাড়ানোর দরকার পড়ে। আদালত মামলায় এনবিআরকেও পক্ষভুক্ত করতে বলেছেন। রাষ্ট্রপতি থেকে আরম্ভ করে। খান আলামিন, RTV, ঢাকা। ঢাকার রাস্তায় ফেরেনি শৃঙ্খলা। পথচারী ও চালককে সচেতন করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হলেও খুব একটা কাজে আসছে না সেগুলো। ছুটে চলা যানবাহনের মাঝ দিয়ে রাস্তা পার হচ্ছেন পথচারীরা। চালকরা বলছেন যানজটের কারণে ট্রিপ কম হওয়ায় তাড়াহুড়ো করতে হয় তাদের। দুপুরে রাজধানীর বিভিন্ন এলাকায় এমন চিত্রের দেখা মেলে। পুলিশ বলছে রাস্তায় শৃঙ্খলা ফেরাতে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। আর বাদলের রিপোর্টে বিস্তারিত। সিগন্যাল পড়েনি, গাড়িগুলো চলছেই, এমন অবস্থার মধ্য দিয়েই ঝুঁকি নিয়ে রাস্তা পার হচ্ছেন পথচারীরা। ট্রাফিক বিভাগের পক্ষ থেকে পথচারী চালকদের সচেতন করতে বিভিন্ন পদক্ষেপ নিলেও রাস্তায় ফেরেনি শৃঙ্খলা, কমছে না যানজট। পথচারীরা বলছেন সময় বাঁচাতে তাড়াহুড়ো করে রাস্তা পার হন তারা। তবে যানজট বন্ধ করা গেলে এবং সবাই নিজ নিজ অবস্থান থেকে সচেতন হলে শৃঙ্খলা ফিরবে রাস্তায়। আমাদের উচিত ফ্লাইওভার পার হওয়া, তাহলে রাস্তায় অ্যাক্সিডেন্টের ইয়েটাও কমে যাবে, প্লাস আমরাও নিরাপদে পার হতে পারবো। সিস্টেম অনুযায়ী যদি আমরা গাড়ি ঘোড়া ঠিকভাবে চালাই তাহলে অবশ্যই অনেকটা যানজট মুক্ত হওয়া। এই পার থেকে ওই পার যাওয়ার জন্য আন্ডারে কোনো লাইন দেওয়া থাকে, তাইলে মনে হয় না যে এত জাম থাকবে। চালকদের দাবি যানজটের কারণে তাদের আয় কমে গেছে। দুর্ঘটনা বন্ধে চালকদের পাশাপাশি পথচারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া দরকার বলেও মনে করেন তারা। ঠিক মনে হয় যে সকাল 7টা বাজে গেছে, যে অক্ষণ এলাম বাজে করে এই যানজট ছেল্লা বহুত কষ্ট হয়ে যায়। ড্রাইভারদের প্রতি, গাড়ির প্রতি মনে করেন পদক্ষেপ নিছে, এরকম পাবলিকের প্রতি পদক্ষেপ নেওয়া উচিত সরকারের। যানজট কমাতে ইন্টারসেকশনগুলোতে নতুন ধরনের উদ্যোগ নেওয়া যেতে পারে বলে মনে করেন এই ট্রাফিক সার্জেন্ট। সর্বোচ্চ চেষ্টা করতেছি যে সর্বাধিক প্রায়োরিটি দিয়ে যেদিকে বেশি মানুষজন থাকে তাদেরকে খুব দ্রুত সময় কিভাবে পার করা যায়, ওভারপাস কিংবা আন্ডারপাস তৈরি করা। এটা আমার মনে হয় যে এটা তৈরি হইলে আপনার এই ইন্টারসেকশনে যে জ্যামটা তৈরি হয়, জটটা তৈরি হয়, এটা কিছুটা না অনেকাংশেই লাঘব করা সম্ভব। মেট্রো রেল চালু হলে যানজট নিরসনে ইতিবাচক প্রভাব পড়বে বলেও মনে করেন এই কর্মকর্তা। আর বাদল, RTV, ঢাকা। রাজধানীতে বাসের চাপায় পা হারানো প্রাইভেট কার চালক রাসেল সরকারকে বুধবারের মধ্যে 50 লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে গ্রিন লাইন পরিবহন কর্তৃপক্ষকে। গেল 12 মার্চ ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। আদেশের বিরুদ্ধে সকালে আবেদন করে গ্রিন লাইন পরিবহন। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে 4 সদস্যের আপিল বেঞ্চ শুনানি শেষে আবেদনটি খারিজ করে দেয়। এতে হাইকোর্ট আগামী বুধবারের মধ্যে ক্ষতিপূরণের টাকা পরিশোধ করে বৃহস্পতিবার আদালতকে তা জানাতে গ্রিন লাইন পরিবহনকে নির্দেশ দেয়।
মহামান্য হাইকোর্ট যে রায় দিছে তাতে আমরা সন্তুষ্ট। রায়টা যেন দ্রুত বাস্তবায়ন হয় এবং আমার মতো দুর্ভোগে আর কোনো পরিবারকে যেন এরকম অসহায়তার ভিতরে না পড়তে হয়। 25 নম্বর কোর্ট আবার আলটিমেটাম দিয়েছে আগামী 25 তারিখের মধ্যে টাকা দিয়ে বৃহস্পতিবারে কোর্টকে কমপ্লেন করছে। দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সুষ্ঠুভাবে শেষ হয়েছে উপজেলা নির্বাচনের চতুর্থ ধাপের ভোট, চলছে গণনা। এবার 22 জেলার 107টি উপজেলায় ভোট যুদ্ধ হয়, তবে শেষ সময়ে অনিয়মের অভিযোগে কুমিল্লার তিতাস উপজেলার নির্বাচন স্থগিত করা হয়। মুন্সিগঞ্জের গজারে স্থগিত করা হয় 3টি কেন্দ্রের ভোট গ্রহণ। বিস্তারিত জানাচ্ছেন মাসুদ মোস্তাহিদ। দু একটি ঘটনা ছাড়া পঞ্চম উপজেলার নির্বাচনের চতুর্থ ধাপে শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে ভোট উৎসব। কুমিল্লার তিতাস উপজেলায় মধ্যরাতে ব্যালট পেপারে সিল, কেন্দ্র দখলের চেষ্টা এবং ধাওয়া পাল্টা ধাওয়ার অভিযোগে সকালে 3টি কেন্দ্র, পরে পুরো উপজেলা নির্বাচন স্থগিত করে দেয় নির্বাচন কমিশন। এছাড়া ব্যালট ছিনতাইয়ের অভিযোগে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার 3টি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। বাগেরহাটে সকাল 8টায় শান্তিপূর্ণভাবে উপজেলা নির্বাচন শুরু হলেও কেন্দ্রে ভোটারের উপস্থিতি ছিল খুবই কম। মোল্লাহাটে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ হয়েছে। আমি জীবনে প্রথম ভোট দিতে আসছি, আমার অনুভূতিটা অন্যরকম, মানে খুব আনন্দ লাগতেছে। নিয়ম শৃঙ্খলাভাবে ভোট হয়েছে, কোনো অসামাজিক কোনো কার্যক্রম হয়নি। ভোলায় উৎসবমুখর পরিবেশে 3টি উপজেলায় নির্বাচন হয়েছে। ব্রাহ্মণবাড়িয়াতে 9টি উপজেলার মধ্যে 6টিতে ভোট গ্রহণ শেষ হয়েছে। কোথাও কোনো অনিয়মের খবর পাওয়া যায়নি। এদিকে কক্সবাজার সদরের সবকটি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হয়েছে। ফেনীতে 6টি উপজেলার মধ্যে পরশুরামে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগ প্রার্থী নির্বাচিত এবং ছাগলনাইয়ায় উচ্চ আদালতের নির্দেশে স্থগিত হয়েছে নির্বাচন। বাকিগুলোতে হয়েছে শান্তিপূর্ণভাবে ভোটযুদ্ধ। যশোরে 8টি উপজেলার মধ্যে 7টিতে শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে ভোট গ্রহণ। খুব শৃঙ্খলাভাবে ভোট হচ্ছে। যারা দক্ষতা আছে ওনারা সবাই মিলে পরিবেশটা খুব শান্ত পরিবেশে রেখেছেন, এখানে কোনো গ্যাঞ্জাম ফ্যাসাদ মারামারি নেই। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই খুলনার 8টি উপজেলার 429টি কেন্দ্রে ভোট গ্রহণ শেষ হয়েছে। এছাড়া টাঙ্গাইল, পটুয়াখালী, নরসিংদী, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, কুড়িগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, গাইবান্ধা, চট্টগ্রামের লোহাগড়া, ঢাকার দোহার ও নবাবগঞ্জে শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে ভোট গ্রহণ, চলছে ভোট গণনা। উপজেলা নির্বাচনের চতুর্থ ধাপে চেয়ারম্যান পদে 351 জন, ভাইস চেয়ারম্যান পদে 533 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 406 জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন। এতে 22 জেলার মোট 2,55,40,704 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছেন। মাসুদ মুস্তাহিদ, RTV। পবিত্র রমজান উপলক্ষে নবমবারের মতো RTV ও QS মাল্টিমিডিয়ার যৌথ আয়োজনে দেশব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা আলোকিত কোরআন 2019-এর অডিশন রাউন্ড শুরু হয়েছে। সকালে বিজয়নগর বটতলা পল্টন বায়তুন নূর জামে মসজিদে ঢাকা বিভাগের অডিশন হয়। এতে প্রাথমিক বাছাই পর্বের বিচারক ছিলেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ভারপ্রাপ্ত খতিব ও পেশ ইমাম মুফতি মুহিবুল্লাহ হিলবাকি, ইসলামিক ফাউন্ডেশনের মুহাদ্দিস মাওলানা ওয়ালিউর রহমান খান, মাওলানা লুৎফুর রহমান, হাফেজ কারি ইদ্রিস আলী ও ইসমাইল হোসেন। সোমবার সকাল 10টায় ঢাকা বিভাগের চূড়ান্ত বাছাই পর্ব হবে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স তাহফিজুল কুরআন একাডেমি প্রাঙ্গণে। মধুমতি ব্যাংক বাণিজ্য সংবাদ। চট্টগ্রামের পটিয়ায় প্রিন্সিপাল ফজল আহমেদ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের মাঝে প্রফেসর ইউনিকেরা স্কলারশিপ প্রদান করা হয়েছে। সকালে পটিয়ার কুসুমপুরায় কলেজ প্রাঙ্গণে এই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পৃথিবীকে ভৌগোলিক সীমারেখায় না বেঁধে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার কথা বলেন বক্তারা। এ সময় স্ট্যান্ডার্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর মামুনুর রশিদ, জাপানের টোকিও হিতোদ সুবেইশি ইউনিভার্সিটির প্রফেসর শিচিরো ইউনেকেরা ছাড়াও বিশিষ্ট জনরা উপস্থিত ছিলেন।
আমরা এক, এজন্যই আমরা পারি প্রতিপাদ্য নিয়ে হয়ে গেল এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের বার্ষিক সম্মেলন। এর উদ্বোধন করেন এসএমসির ম্যানেজিং ডিরেক্টর ও সিইও আলী রেজা খান এবং এসএমসি এন্টারপ্রাইজের ম্যানেজিং ডিরেক্টর আব্দুল হক। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন এসএমসি ফার্মা ডিভিশনের বিপণন বিভাগের প্রধান শেখ জাহিদুর রহমান। আলোচনার শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় বার্ষিক সম্মেলন। অংশীদারদের জন্য 20% লভ্যাংশ ঘোষণা করেছে গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স। কোম্পানির 33তম সাধারণ সভায় এই ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সের চেয়ারম্যান আব্দুল করিম। কোম্পানির অব্যাহত অগ্রগতির জন্য তিনি সব অংশীদারদের ধন্যবাদ জানান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ফারজানা চৌধুরী। গ্রিন ডেল্টার পরিচালকবৃন্দ এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা সাধারণ সভায় অংশ নেন। বগুড়ায় সরকারি ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম মজুত করার অভিযোগে এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সকালে বগুড়া শহরে রবিন ট্রেড ইন্টারন্যাশনাল নামে একটি প্রতিষ্ঠানে অভিযান চালায় সদর থানা পুলিশ। সেখান থেকে প্রায় 1 কোটি টাকা মূল্যের সরকারি ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম জব্দ করা হয়। এ সময় অবৈধভাবে মজুত করার অভিযোগে ওষুধ ব্যবসায়ী মিজানুর রহমান রবিনকে আটক করা হয়। অভিযানের সময় উপস্থিত ছিলেন বগুড়ার সিভিল সার্জন ডাক্তার সামির হোসেন মিশু। সংবাদ শেষ করব যদি একদিন সিনেমার খবর দিয়ে। পারিবারিক গল্প নিয়ে নির্মিত বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত চলচ্চিত্র যদি একদিন মুক্তির পর থেকে সব শ্রেণী দর্শকদের নজর কেড়েছে, যার ধারাবাহিকতায় বাংলাদেশ ও কানাডার পর মোস্তফা কামাল রাজ পরিচালিত চলচ্চিত্রটি আজ মুক্তি পেল অস্ট্রেলিয়া। সিডনির ব্যাংকস্টাউনের হোয়াইট সিনেমাতে চলে যদি একদিনের প্রথম শো। সেখানে উপস্থিত ছিলেন আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান। এরপর 7 এপ্রিল ক্যানবেরা লাইমলাইট সিনেমাসে এবং 14 এপ্রিল সিডনিতে দ্বিতীয় শো চলবে অবার্টনের রিডিং সিনেমাসে। বর্তমান হয় এটা একটা ভালো উদ্যোগ, আর যেটাকে মানে আরটিভি এবং আশিক ভাই আপনারা এই উদ্যোগটা নিয়েছেন, আমার মনে হয় ফিল্ম ইন্ডাস্ট্রি অনেক উন্নত হবে, ফিল্মের বাজারটা অনেক বেটার হবে, আর তার সাথে সাথে হয়তো সিনেমা হলগুলো বাংলাদেশে ইমপ্রুভ হবে, আর বিদেশি মার্কেটটা তো একটা ভালো পর্যায়ে যাবে। এই হলটি আজকে শুরু হলো। আমি অত্যন্ত আনন্দিত যে হলে কোনো সিট খালি নেই। অনেকে টিকিট পাচ্ছেন না, যারা টিকিট পাননি তাদেরকে আগামী সপ্তাহে যোগাযোগ করার জন্য এখন থেকে বুক দেওয়ার জন্য আমি অনুরোধ করবো। বেঙ্গল মাল্টিমিডিয়াকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং আমাদেরকে ট্রাস্ট করার জন্য। আমাদের মার্কেটটা এই মুহূর্তে ছোট, কিন্তু খুব তাড়াতাড়ি দ্রুত এটা বর্ধনশীল। এর সঙ্গে শেষ করব সন্ধ্যার সংবাদ। তবে শেষ করার আগে মার্কেন্টাল ব্যাংক শিরোনামগুলো জানিয়ে যাবো আরও একবার। এফআর টাওয়ারের 8ম তলা থেকে আগুনের সূত্রপাত, ধারণা তদন্ত কমিটির। ভবন ব্যবহারের সময় লাগবে 5 মাস। তাজভির ও ফারুক 7 দিনের রিমান্ডে। রাজধানীতে ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করতে কাল থেকে মাঠে নামবে রাজুকের 24টি দল। 15 দিনের মধ্যে প্রতিবেদন জমা। যত্রতত্র কারখানা গড়ে কৃষিজমি নষ্ট করা যাবে না বললেন প্রধানমন্ত্রী। ব্যাংক ঋণের সুদের হার এক অঙ্কে না নামানোই ক্ষোভ। এবং এইচএসসি পরীক্ষা শুরু কাল, প্রশ্ন ফাঁস ঠেকাতে থাকছে গোয়েন্দা নজরদারি, জানালেন শিক্ষামন্ত্রী। সবাইকে নিয়ম মানার আহ্বান। সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/rtvonline এবং youtube.com/rtvdigitals। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।